প্রাইভেটাইজেশন করতে গেলে তোমাকে একটা সম্পদ কিনতে হবে। এখানে কি করতে হয়? এখানে কিনতেও হয় না, কিনতে গেলে যে ইনভেস্টমেন্ট করতে হতো প্রাইভেট কোম্পানিকে সেটাও করতে হয় না। এখানে কি করতে হয়? ন্যাশনাল হাইওয়ে বানিয়ে দিল হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। বললো এখানে যে গাড্ডা টাড্ডা হবে সেইগুলো রিপেয়ারিং করার জন্য একটি প্রাইভেট কোম্পানি থাকবে, সেই প্রাইভেট কোম্পানি সেই টাকা তোলার জন্য টোল বসাবে, সেই টোলের টাকার একটা শেয়ার সে হচ্ছে সরকারকে দেবে। সেই শেয়ার 4% হতে পারে, 5% হতে পারে। তাহলে সরকার একটা সে মানে ট্রান্সমিশন লাইন থেকে শুরু করে থার্মাল পাওয়ার জেনারেশন থেকে শুরু করে সমস্ত কিছুর প্রক্রিয়াটা এখন যেটা করা হয়েছে কয়লার ক্ষেত্রে, এই মোডটার নাম হচ্ছে এমডিও, মাইন্স ডেভেলপার অপারেটর মডেল। এমডিও মডেল মানে কি? অর্থাৎ কোল ইন্ডিয়া কয়লা মাইন তৈরি করে দেবে, খনি তৈরি করে দিল যা থেকে উৎপাদন হতে পারে, তখন প্রাইভেট কোম্পানি এসে, আদানি এসে, বিড়লা এসে ওখানে মাইনিং করবে। তারপরে সে হচ্ছে যে কয়লার একটা অংশ তাকে দেবে বা রেভিনিউ বাজারে বিক্রি করে তার একটা অংশ তাকে দেবে। অর্থাৎ যে চালু ব্রাউন ফিল্ড অ্যাসেটস, যেটা নাকি চালু অ্যাসেট, সেই অ্যাসেটকে কার্যত বিনা পয়সায় দিয়ে দেওয়া এবং তার থেকে রেভিনিউর নামে একটা অংশ, মামুলি একটা অংশ নেওয়া। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে যে পিলফারেজ, মানে ব্যাংকের সমস্ত আইনগুলো বদলে দিয়েছে। দেখবে যে 40,000 কোটি টাকা লোন, ইনসলভেন্সি ব্যাংক্রাপসি কোর্টে গেল বা ব্যাংকে গেল, ব্যাংক বললো যে এই কোম্পানিকে হচ্ছে যে 2,000 কোটি টাকা দিতে হবে, দেউলিয়া ঘোষণা করলো। যে কিনলো সে হচ্ছে যে 2,000 কোটি টাকা দিয়ে কিনে নিল। ওই যে 38,000 কোটি টাকা ওটা কি ছিল? এগুলো সবই হচ্ছে লিস্টেড কোম্পানি। তার মানে যারা বিনিয়োগ করেছিলেন সাধারণ মানুষ, শেয়ারের তাদের টাকাটা চলে গেল। এবং যে কিনলো সে লাভই করলো, যে টাটা এয়ার ইন্ডিয়া কিনলো। হ্যাঁ, এই তো একদম কিভাবে কিনলো? এভাবে কিনলো, একদম শুধু এইভাবে কিনলো। হ্যাঁ, যে ও যা হচ্ছে যে লোন আছে তার সম্ভবত 5 ভাগ 6 ভাগের 1 ভাগ হচ্ছে তৈরি হলো জনগণের টাকায়, কিন্তু যখন বিক্রি হলো তার লাভটা পেলো একটা প্রাইভেট কোম্পানি। তৈরি হলো জনগণের টাকায়, অপারেশন করলো প্রাইভেট কোম্পানি আগেরটা, এটাতে তৈরি হলো প্রাইভেট কোম্পানি চালালো, প্রাইভেট কোম্পানি চালিয়ে ওটার যে টাকা সেটা অন্য বিজনেসে লাগালো, এটাকে অলাভজনক করে দিল, অলাভজনক করে এটা লোন করলো, লোনটা হচ্ছে যে শোধ করতে হলো না। মানে সেই জায়গায় কাসকেডিং এফেক্টের মতো বলে, একটার জন্য আরো অন্য জায়গা করতে হলো না জায়গাগুলো। ফলে এই যে এটা হলো যে লুটের এই প্রক্রিয়া, ঠিক আছে? এই সমস্ত লুটের প্রক্রিয়া দিয়েও পারছে না, সংকটটা এত ডিপ। এটা মানে আমি বোঝার জন্য বলছি, এই সমস্ত লুটের প্রক্রিয়ার পরেও ইনভেস্টমেন্ট করাতে পারছে না প্রাইভেট কোম্পানিকে দিয়ে, বিনিয়োগ হচ্ছে না, করাতে পারছে না। দেখবে যে গতবারে আগের বাজেটে 11 লক্ষ কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচারের জন্য বিনিয়োগ করেছে কেন্দ্রের সরকার। 11 লক্ষ কোটি টাকা বিনিয়োগের বাজেট অ্যালোকেশন করেছে, বিনিয়োগ না, বাজেট অ্যালোকেশন করেছে। এটা মানে কি? এটার মানে হচ্ছে এই ইনফ্রাস্ট্রাকচার ব্যবসাকে ফেসিলিটেট করার জন্য ইনফ্রাস্ট্রাকচার, রাস্তা বানানোর জন্য ইনফ্রাস্ট্রাকচার বানাবে কে? বানাবেও ভারতবর্ষে রাস্তা বানায় 2-3টে কোম্পানি আছে, সেগুলো সব হচ্ছে ওই বড় আদানি, তার মধ্যে আদানি, টাটা, রাফসান টুব্রো, এরকম হচ্ছে যে 3-4টা কোম্পানি আছে, এরাই হচ্ছে যে বানায়। তার মানে এই যে 11 লক্ষ কোটি টাকা, এই মানে ভারতবর্ষে যদি বালি পাথরে দেখা যায় সেটাও মনোপলি, যদি সিমেন্ট দেখা যায় সেটাও মনোপলি, যদি রড দেখা যায় সেটাও মনোপলি, সব ইন্ডাস্ট্রি ধরে ধরে মনোপলি হবে। আবার কনস্ট্রাকশন দেখা যায় সেটাও মনোপলি, মানে এই বড় বড় যেগুলো বলছি। তার মানে এই যে টাকাটা, এই টাকাটা ও প্রাইভেট কোম্পানিকে বলছে যে তুমি হচ্ছে যে এইটার ব্যবসাটা করো, ঠিক আছে? এই ব্যবসা করতে গেলে জমি লাগবে। হ্যাঁ, ফরেস্ট অ্যাক্ট অ্যামেন্ড করেছে যে সরকারি পারপাসে লাগলে পরে ও 100 কিলোমিটার অব্দি জঙ্গল কেটে দিতে পারে। হ্যাঁ, মানে আইন, টাকা, সমস্ত কিছু দেওয়ার পরেও হচ্ছে যে ইনভেস্ট করতে হচ্ছে না। এই যে স্মার্ট মিটার বসানোর, এই যে আমরা বলছিলাম ভারতবর্ষে 26 কোটি কনজিউমার, 26 কোটি কনজিউমারকে যদি তুমি হচ্ছে যে হঠাৎ করে বলো যে মিটার বসাতে হবে, এক একটা মিটারের দাম হচ্ছে 10,000 টাকা, তার মানে 2.5 লক্ষ কোটি টাকার মিটার বসবে। ঠিক আছে, টাকা কে দেবে? সরকার। মানে সরকার দেবে মানে জনগণ দেবে, আমাদেরই টাকায় ওটা হবে। তার মানে হচ্ছে যে 2.5 লক্ষ কোটি টাকার ব্যবসা তৈরি করে দিচ্ছে, তাও ইনভেস্টমেন্ট করাতে পারছে না। এটার কারণ হলো গতবারেরই সম্ভবত প্রায় 9 লক্ষ কোটি টাকার এই যে বড় কোম্পানি, এরা হচ্ছে যে এটা নন ফিনান্সিয়াল বিজনেস বলে, তো এখান থেকে ফিনান্সিয়ালে শিফট করেছে। তার কারণ হচ্ছে ফাটকাতে রেট অফ রিটার্ন আরো বেশি, এইটাই। ফলে ও
এই টাকা যে একদিক থেকে নিচ্ছে, এইটাও আবার হচ্ছে যে পাইপলাইনের আসল পাইপের খেলাটা আবার যে ফাটকায় পড়ছে, কারণ ওটা আন্তর্জাতিক ফাটকার বাজার। হ্যাঁ, এই আন্তর্জাতিক ফাটকার বাজারে, এবং যেখানে খনিজ সম্পদ থেকে শুরু করে শ্রমের শোষণের মাত্রা আরো বেশি করতে পারে, ফলে আদানি হচ্ছে যে ব্যবসা করতে অস্ট্রেলিয়া যাবে, আদানি হচ্ছে টাটা ব্যবসা করতে আফ্রিকা যাবে, অফশোর কোম্পানি। হ্যাঁ, এই পুরো প্রক্রিয়া, এই যে হাইফা বন্দর হচ্ছে আদানির বন্দর, যে ইসরায়েলের যে বন্দরে হচ্ছে যে দুদিন আগে আক্রমণ হয়েছে, এখান থেকে আদানি এন্টায়ার মিডল ইস্ট ধরে ট্রান্সপোর্টের মানে ওয়াটার ট্রান্সপোর্টের লাইন করে ফেলেছে, যেটা নাকি ইউরোপ অব্দি যাবে। আচ্ছা, তার মানে ও এখন দেশের টাকা, দেশের সরকারের টাকা নিয়ে বিদেশে হচ্ছে যে এক্সপ্যানশন করার প্রক্রিয়া করবে। এটাই হচ্ছে যে পুঁজির নিয়ম। লাস্ট যেটা, সেটা হলো যে শ্রমজীবী মানুষের উপরে আক্রমণ। মানে এই সমস্ত কিছু করেও যখন লাভ আছে, ক্লাসিক মানে মিটাতে পারছে না, তখন ওকে তার সাথে সাথে শ্রমজীবী মানুষের উপরে আক্রমণটাকে বাড়াতে হয়। ফলে কেন্দ্রের সরকারের সব পলিসি 1, 2, 3, 4 করে বললে পরে এই সবকিছুকে এনশিওর করার পলিসি, যাতে এইগুলো সংকটগ্রস্ত পুঁজিবাদকে কোনোভাবে গাড্ডা থেকে একটু বের করার চেষ্টা, সেই যাকে বেল আউট বা বিভিন্ন প্রক্রিয়ার বেল আউট, বেল ইন, যাই বলি। শুধু আমরা এবার যেখানটায় আসবো, এ তো মোটামুটি রাজ্য দেশ খানিকটা তো আন্তর্জাতিক প্রেক্ষাপটটা হলো যে সংকটের মূল জায়গাটা। তো এর আগেও তো পৃথিবীর ইতিহাসে এই ধরনের একটা সংকট এর আগেও কয়েকবার হয়েছে, এবং তার মধ্যে সব থেকে চিন্তার বিষয় যেটা, যে এর আগে যখন এই পর্যায়ে আর একটা সংকট হয়েছিল, তখন আমরা তার ফলে টিটলারদের পেয়েছিলাম। আবার একটা সংকট, এবারেরটা তো বলাই হচ্ছে যে ওই মাত্রাকেও ছাড়িয়ে যাচ্ছে। এটাকে তো আমরা বলছি নয়া ফ্যাসিবাদ। তো সেটা আমরা যারা লিখছি, তোমরা বলছো এসব তো একটা, যারা বই পড়বেন না, ফ্যাসিবাদ কি এগুলো বই পড়বেন না বা খুব জানার তাদের সময় নেই, একদম সময় নেই তাকে কাজ করতে হয়, তারা হঠাৎ নয়া ফ্যাসিবাদটাকে কেন চিনবেন কেমন করে, বা এইটাতে কেনই বা মন দেবেন? ইয়েস, খুব গুরুত্বপূর্ণ কথা, যে মানে আমি যে নামেই ডাকি, হ্যাঁ, নামটা আলটিমেটলি আমার উপরে এটা, সে তার উপরেও তো এটা যাচ্ছে, সে জানুক বা নাম পড়ছে নাই জানুক। এবার আমি শেষে যে কথাটা বলেছি ওখান থেকে ধরি, ঠিক আছে? শেষের কথাটা বললাম যে এই সবকিছু করার পরেও পুঁজি আরো বেশি করে ফাটকায় বিনিয়োগ হতে চাইছে, ফিনান্সে ঢুকতে চাইছে, ও প্রোডাকশনে আসতে চাইছে না। এই যে ভারতবর্ষে দেখবে যে মেক ইন ইন্ডিয়া নামে যেটা করেছে, সেটা হচ্ছে যে নানা রকম ইনসেনটিভ স্কিম করেছে। হ্যাঁ, সে তো আমরা ক্যাপিটাল ইনসেনটিভ, প্রোডাকশন লিঙ্ক ইনসেনটিভ স্কিমে এরকম পর্যন্ত আছে যে একটা কোম্পানি, একটা ফ্যাক্টরি তৈরি করার জন্য প্রায় 70% টাকা সরকার দিচ্ছে, 70% ক্যাপিটাল সরকার দিয়ে দিচ্ছে ইনসেনটিভের জন্য। ইনসেনটিভ দেওয়ার পরে কোম্পানিগুলো কি করছে? ভারতবর্ষটা হয়েছে একটা অ্যাসেম্বলিং সেন্টার, এখন সমস্ত কিছু বিদেশ থেকে আসে, এখানে জুড়ে দেয়। এই জুড়ে দেওয়ার জন্য সরকার ওকে ইনসেনটিভ দেয়, ও এটাকে আবার বিদেশে নিয়ে গিয়ে ওটার ব্র্যান্ড অ্যাড করে বিদেশ থেকে বিক্রি করে, ঠিক আছে? মানে পুরো প্রক্রিয়াটায় যে কোথাওই কিন্তু ওর মানে ভারতবর্ষের উৎপাদন ক্ষমতা, ভারতবর্ষের টেকনোলজি, হ্যাঁ, এটার যে কোনো বৃদ্ধি হচ্ছে, ভারতবর্ষের এমপ্লয়াবিলিটি এরকম কিছু হচ্ছে না। যেটা হচ্ছে সেটা হলো ভারতবর্ষ একটা অ্যাসেম্বলিং সেন্টারে পরিণত হয়েছে, যা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কলকবজায় কিনে এনে এখানে জুড়ে, তার জন্য সরকারি টাকা নিয়ে আবার বিদেশে গিয়ে ব্র্যান্ড হয়ে তারপরে আবার ভারতবর্ষের একটা বিরাট চীনের মাঝের একটা পার্ট, নাথিং মোর দ্যান দ্যাট, এই নাথিং মোর দ্যান দ্যাট। এবার সেখানে দাঁড়িয়ে যে কোনো সময়ে মানে এটা তো একটা সংকট, যে আমাদের এখানে একটা সংকট বাড়ছে, এবং আমি এটাকে আরেকটা জায়গায় একটু ধরবো। সেটা হলো যে গত 100 বছর ধরে পৃথিবীর যদি তুমি প্রফিটেবিলিটি গ্রাফ দেখো, ইন জেনারেল ক্যাপিটালের প্রফিটেবিলিটি গ্রাফ, সেটা হচ্ছে ক্যাপিটালের প্রফিটেবিলিটি অ্যাজ হোল কমে, ওটা কমতে থাকে, ঠিক আছে? কিন্তু ওর মধ্যে কিছু কোম্পানির প্রফিটেবিলিটি বেড়ে যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, এবং এর ফলে কিছু কোম্পানি বাকি সব কোম্পানিকে গিলে নিতে থাকে। এটাই হচ্ছে যে কোভিড এর সময় তো আমাদের দেশে এটা একদম স্পষ্ট হয়ে গেছে, স্পষ্ট হলো।
কিন্তু ভারতবর্ষে যেটা হয়েছে, ভারতবর্ষে যদি প্রফিটেবিলিটির গ্রাফ দেখা যায়, রেট অফ প্রফিট, সেইটা 1991 সাল থেকে বাড়ছে ক্রমাগত। এটা কিন্তু পৃথিবীর থেকে আলাদা, ঠিক আছে? মানে ভারতবর্ষই শুধু না, বেশ কিছু দেশের ক্ষেত্রে এটা হয়েছে। তার মানে কি, ভারতবর্ষে হচ্ছে যে একটা নতুন পুঁজির বিকাশ ঘটেছে, এবং ভারতবর্ষে কিন্তু প্রচুর নতুন পুঁজিপতির বিকাশ ঘটেছে। যে বলে না যে ভারতবর্ষ সবচেয়ে বেশি আপডেট, ভারতবর্ষ এত বেশি মিলিয়নিয়ার বিলিয়নিয়ার তৈরি করে, প্রায় প্রত্যেক মাসেই শুনি যে আরো লিস্ট বেড়ে গেল। এটা কিন্তু, এটা খুব ইম্পর্টেন্ট, এই যে গ্রাফ, প্রফিটেবিলিটির গ্রাফ, এটা 2019-20 থেকে থেমে গেছে, বাড়ছে না। সেটাও আর বাড়ছে না, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ভারতবর্ষের ক্ষেত্রে যেটা দেখা গেছিল, ভারতবর্ষের এই যে নিচের 50% মানুষ, এই নিচের 50% মানুষের আয় 91 সালের পর থেকে ক্রমাগত নেমে গেছে নিচের দিকে, আর উপরে যে 10% মানুষের আয়, সেটা হু করে বেড়ে গেছে। ভারতবর্ষের উপরের 10% মানুষের আয় মোট আয়ের 60 থেকে 70%, শুধু 10% মানুষের আয়। উপরের 30%, 40% মানুষের আয়ও কিন্তু বেড়েছে। উপরের 40% মানুষের গড় মাসিক পারিবারিক আয় প্রায় 50,000 টাকা ভারতবর্ষে আজকের দিনে, ঠিক আছে? উপরের 40% গড়। এবার এই গড়টার মধ্যে বোঝা যাবে যে উপরটার জন্য গড়টা বেড়েছে, কিন্তু এটা একটা গড়। আর নিচের 50%-এর গড় আয় হচ্ছে 9,000 টাকার নিচে মাসিক পারিবারিক আয়, ঠিক আছে? তাহলে 50% মানুষ সে একটা ইনহিউম্যান, অমানবিক অবস্থায় আছে, বেঁচে থাকার জন্য লড়ে যাচ্ছে, 9,000 10,000 টাকা আয় করছে, এবং তার মধ্যে সে হচ্ছে যে তার জীবনটাকে একটা মানে কাটানোর চেষ্টা করছে। শুধু এমপ্লয়েড হতে পারে, সে একটা টোটো চালাতে পারে, দোকান করতে পারে, নানা রকম কিছু। কিন্তু ওই যে উপরে 30-40% তৈরি হয়েছে এই যে নয়া উদারবাদের ফলে 91 সালের পর, এটাই নতুন পুঁজি বলছো যেটা? না, এটা হচ্ছে যে নতুন গ্রাহক, এরা কিনছে যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে নতুন পুঁজির জিনিস। এই যে নতুন গ্রাহক, এটা হচ্ছে যে এই নয়া উদারবাদী ভারতের হচ্ছে যে প্রোডাক্ট, মানে প্রোডাক্ট তো বটেই, এবং এই নয়া উদারবাদী ভারতের প্রপেলার, মানে এরাই নয়া উদারবাদী ভারতকে টেনে নিয়ে গেছে। ভারতের বিকাশ মানে ওই উপরের 30-40%-এর বিকাশ, ঠিক আছে? ইন্টারেস্টিং ব্যাপার হলো 2017-এর পর থেকে এদের আয় কমা শুরু হয়েছে, এটা রিলেটেড না। এবং এটা কিন্তু দেখা যাচ্ছে, তুমি যদি তোমার আশপাশটাকে একবার চোখ বুলিয়ে নাও, যেই ছেলেটা আইটিতে কাজ করতে যাচ্ছিল, ইঞ্জিনিয়ারিং পড়ছিল, সে এখন হচ্ছে যে কনফিডেন্স পাচ্ছে না যে হচ্ছে আইটিতে কাজ থাকবে। আইটিতে একটু হাই পেতে চলে গেছে, তারা বুঝেছে যে হাই পেতে যাওয়ার ফলে ওর জব চলে যাওয়ার চান্স আছে, ও লো পেতে অন্য কোম্পানিতে জয়েন করছে যাতে জব কাজটা না যায়। ও ঢুকেছে একটা কোম্পানিতে, ও কোম্পানিতে ঢোকার পরে একটা টাকা লোন করে গাড়ি কিনে ফেলেছে, আবার একটা ফ্ল্যাটও কিনে ফেলেছে। এই তো খুব, এবার ইএমআই দিতে পারছে না, সিচুয়েশন এরকম হচ্ছে। ইএমআই দিলে ওর যে রিটায়ারমেন্ট বেনিফিট, সেই রিটায়ারমেন্ট বেনিফিট হচ্ছে যে ওর কাছে থাকবে না। অর্থাৎ ভারতবর্ষের যে নয়া গ্রাহক, নিউ কনজিউমার, যেটাকে নিউ লিবারাল কনজিউমার আমরা বলছি, এই শ্রেণীটা কিন্তু এবার আন্ডার অ্যাটাক। ওই যে আরবিআই বারবার বলে না যে কনজাম্পশন বাড়ছে না, কনজাম্পশন বাড়ছে না, নিচের 50% তো মরেই গেছে। ওর তো কনজাম্পশন মানে কি, ডাল ভাত রুটি, যে আমরা চাহিদার সংকট বলছি, তার মূল কারণ হচ্ছে এই অংশটা। এবার এই অংশটা, মানে এমনি বাজারটা খুব ছোট ছিল, যেটুকু ছিল তাও ছোট হচ্ছে। এই অংশটা এবার ক্রমাগত হচ্ছে যে বাকি শ্রমজীবী মানুষের দিকে আসার চেষ্টা করছে, ঠিক আছে? ওর বস্তুগত একটা কারণ তৈরি হচ্ছে যে ও বাকি শ্রমজীবী মানুষের দিকে আসবে। তাহলে এই যে এই অংশটা একসাথে আসলে ভারতবর্ষের যে লড়াইয়ের চেহারাটা, এটা কিন্তু চেঞ্জ হলো। যেটা তুমি ওই শিক্ষাতেও তখন বলছিলে যে স্মার্ট মিটারের ওই লড়াই করতে গিয়ে এখন যে গ্রাহক সেও জুড়ে যাচ্ছে, বড় হয়ে গেল। এবার আমি যে আগের প্রশ্নটার থেকে আবার ধরি, যে এই অংশটা, মানে এরা হচ্ছে যে এরা কাজ করে কোথায়, এরা হচ্ছে যে দেখা যাবে যে টপ 1000 কোম্পানিতে এরা কাজ করে। এবার যারা রেজিম চালাচ্ছে রাষ্ট্র, তাকে বলতে হচ্ছে যে তুমি প্রোডাকশন করো, তা না হলে দেশে সংকট তৈরি হচ্ছে, উৎপাদনের সংকট, কাজের সংকট, কনজিউমারের সংকট। সে রাষ্ট্র পুঁজিকে যখন বলবে যে তুমি উৎপাদনে টাকা লাগাও, ফিনান্সে টাকা লাগিও না, তখন তো পুঁজি ওকে বলবে যে আমার তো ফিনান্সের রিটার্ন বেশি, রেট অফ রিটার্ন, হ্যাঁ সেই তো ঠিক করবে যে তখন রাষ্ট্র বলবে যে তুমি
বেশি করে শোষণ করতে পারবে, এটা আমি এনশিওর করে দেবো। এইটা তো নিউ রূপ রাষ্ট্রে, এইটাই হচ্ছে যে ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ এনশিওর করে যে কোনো ধরনের লেবার রেজিস্ট্যান্স থাকবে না, এবং এই যে এনশিওর করার প্রক্রিয়া, এই এনশিওর করার প্রক্রিয়ার একটা অংশই হচ্ছে লেবার কোড। আমি লেবার কোডে আসবো, যেহেতু হচ্ছে যে স্ট্রাইক দিয়ে শুরু করেছো, আমি ওটা দিকে থামবো। ফলে ফ্যাসিবাদ যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে এই যে ভেঙে পড়ে যাচ্ছে, যে কোনো সময় বুদবুদ ফাটবে এরকম একটা সংকটে হচ্ছে যে পুঁজিবাদ রয়েছে, ফ্যাসিবাদ চাইছে যে ওটার ফিনান্সের ফাটকার পরিমাণটা কমিয়ে ওটাকে উৎপাদনে কিছুটা হলেও পুঁজিকে ট্রান্সফার করার, তখন তাকে দিতে পারে, যাতে কিছুটা হলেও সামাল দিতে পারে, বাজারটাকে কিছুটা ধরে রাখতে পারে। কিন্তু এইটা বলে যে ভাই তুমি এখানে যা ইচ্ছে করতে গেলে ওর টেবিলে যে হচ্ছে যে জিনিস পড়েছে রাষ্ট্রের টেবিলে, সেটা হলো যে শ্রমজীবী মানুষ, ওইটা তোমায় ঠেকাতে হবে, অবাধ লুট করার, বা আমি ওইটা মানে গ্যারান্টার হয়ে যেতে হবে। তাহলে এরকম একটা স্টেট দরকার, যেই স্টেট মানুষকে এই লুট করাতে আর সমস্ত ধরনের হচ্ছে যে আইডেন্টিটিতে নাড়াচাড়া করতে দেবে, কিন্তু শ্রমিক হিসাবে হচ্ছে যে মানুষকে আসলে তার লুটের ওই জায়গাটাকে সে খুলে এনশিওর করতে হবে, এনশিওর করতে হবে। তাহলে এই যে এনশিওর করার জন্য একটা স্টেট, এই স্টেটে এরকম মুখ দরকার যে নাকি সবসময় ন্যাশনাল ইন্টারেস্টকে রিপ্রেজেন্ট করবে। এটা ফ্যাসিবাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস। মানে দুই, যে এই জনগণ যারা নাকি এটাতে আছেন তারা সবসময় ভয়ে থাকবেন, সেটা প্রতিবেশী রাষ্ট্র থেকে ভয় হতে পারে, সেটা প্রতিবেশী অন্য ধর্মের মানুষের থেকে ভয় হতে পারে, ভাষার ক্ষেত্রে অন্য ভাষার ক্ষেত্রে ভয় হতে পারে। তাহলে একটা চিরকালীন ভয়ের পরিস্থিতি, এবং এরকম একটা ব্যবস্থা যেখানে ক্রমাগত ছোট 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 সংঘর্ষ হয়ে যেতে থাকবে। আমরা এটাকে বলছি লং পারসিস্টেন্ট লো ইন্টেন্সিটি কনফ্লিক্টস। অর্থাৎ দাঙ্গা হবে, কিন্তু এরকম দাঙ্গা না যাতে হচ্ছে যে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। দাঙ্গা এরকম হবে যাতে এতটুকুই ক্ষতি হবে যাতে আরো লোকে দাঙ্গা করতে চায়, আরো লোকে দাঙ্গা করবে, কিন্তু লোকের মনে সবসময় দাঙ্গার ভয় থেকে যাবে। অর্থাৎ কিছু লোক, মানে একটা ভয়ানক দাঙ্গা হয়ে গেলে কিন্তু সমাজে আবার সেন্সিটাইজেশন হয়ে যায়, তখন তো আবার ওর যে গ্রিপ রেখেছে তার গ্রিপটাও সেন্সিটাইজেশন হয়ে যায়, যে হচ্ছে যে এটা তো মানে এটা ভয়ানক ব্যাপার। ওরকম হবে না, ঠিক আছে, কিন্তু এরকম হবে যাতে একটা বড় অংশের জনসমষ্টি সে মনে করে যে না এরকম তো হওয়াই উচিত, মানে খানিকটা কন্ট্রোল ডিসরাপশন, কন্টিনিউয়াস একটা লং পারসিস্টেন্ট কন্ট্রোল একটা ডিসরাপশন সোশ্যাল ফেব্রিকে করে যেতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্যাসিবাদের 2 নম্বর, এই যে নয়া বলছি। হ্যাঁ, 3 নম্বর হলো যে যেখানে ওরা পারবে না, সেটা হচ্ছে আগে ও এনশিওর করতে পেরেছিল যে প্রোডাক্টিভ সেক্টরে মিলিটারিতে জব জেনারেশনের, কিন্তু এখন এবার তো পেরেছিল, হ্যাঁ ঠিকই 100 বছর আগে ঠিকই। মানে জার্মানি একটা সময় বেসিক্যালি হচ্ছে যে মানে আনএমপ্লয়মেন্ট হচ্ছে যে 0 করে দিয়েছে, হ্যাঁ ওই দিয়েই সে হচ্ছে করেছিল। এটা আর পারছে না, এটা এই জন্য পারছে না যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, মানে এখন কাজের সুযোগ কিন্তু পুঁজির কম বিনিয়োগের ক্ষেত্রগুলোতেই আছে। যত পুঁজির বিনিয়োগের মাত্রা বাড়তে থাকে তত হচ্ছে যে ওর মানে এমপ্লয়াবিলিটি কমে যাবে, হচ্ছে যে কমে যাবে। ফলে একটা বিপুল বেকার বাহিনী সেটাকে হচ্ছে যে ম্যানেজ করতে কাজ দিতে পারছে, সেবার পেরেছিল, সেটা হচ্ছে যে এবারও পারছে না। ও কি করে যাচ্ছে যে এটাকে একটা চিরকালীন মানে ভাড়াটে ঠ্যাঙ্গারে বাহিনী হিসেবে রেখে দিতে চাইছে, যেটা ওই ছোট ছোট যার জন্য নানা রকম স্কিম, নানা রকম টাকা দেওয়ার ব্যবস্থা, এই সমস্ত কিছু চলতে থাকবে। হ্যাঁ, যাতে ও মানে ওর যে রিপ্রোডাকশনের এরিয়া সেটা ভেঙে পড়ে যাবে না। হ্যাঁ, কিন্তু আবার ওর হচ্ছে যে কোনোদিনই জীবনে একটা সুস্থিতি, একটা সুস্থতা কিছুই আসবে না, বালির বাঁধের মতো ব্যাপার। মানে বারবার আমি তুলে যাবো, আবার পড়বে, আবার তুলবে। দেখবে যে মানে গ্রামে একটা নদী আছে, নদীর পারে হচ্ছে যে বালি ইয়ে করে, সেখানে হচ্ছে যে 5টা ছেলে কন্ট্রাক্টরের কাজ করবে। হ্যাঁ, একটা অটো স্ট্যান্ড আছে, এই যে অটো স্ট্যান্ডে হচ্ছে যে 2জন হচ্ছে যে ওই অটো স্ট্যান্ডের টাকা তোলার কাজ করবে। হ্যাঁ, কোথাও একটা বাড়ি হবে, সেই বাড়ি হলে যে সিমেন্টের মানে ওই মাঝের লেয়ারে যে ফোড়ে, ওই কাজ হচ্ছে যে ও করবে। অর্থাৎ ওর কোনো একটা উৎপাদনের, ওর মেহনত ঢোকার একটা প্রক্রিয়া নেই। হ্যাঁ, এবং ও আবার হচ্ছে যে এই ব্যবস্থাটার উপরে ডিপেন্ডেন্ট।
আর ওর শক্তির ওর যে স্ট্রেংথ বা ওর পাওয়ার অথরিটি ওটার এক্সপ্রেশন হয়ে যাচ্ছে যে ওর দল, ওর ধর্ম, ওর ওইখানে গিয়ে সে ওইখানে করবে। ঠিক আছে, ফলে যে এই যে একটা বিরাট অংশের যুব আমাদের জনসমাজ, তুমি মানে দেখো তো করবে কি, মানে পশ্চিমবঙ্গে যে পরিমাণ স্কুল ড্রপ আউট, গ্রামের পর গ্রাম স্কুল বন্ধ হয়ে গেছে, স্কুলে কোনো ছেলে পেলে নেই। হ্যাঁ, কেন নেই? তখন পড়ে কি করবে? আর যাও বা কাজ ছিল সেও তো নেই, তো বাড়িতে বসে আছে, কি টাকা নেই। এই যে মানে অত্যন্ত অবসন্ন বিষাদগ্রস্ত এক জনসমষ্টি, এটা হলো ফ্যাসিবাদের সবচেয়ে মানে কাজের, ওদের ভাড়াটে ঠ্যাঙাড়ে বাহিনী হওয়ার সবচেয়ে উপযুক্ত ফোর্স। তার ওই ক্ষোভটাকে ও কাজে লাগাবে যে তুমি আমার হয়ে এই সমস্ত করো। এবার আমি ওই 9 জুলাইয়ের ধারা দিয়ে যেটা বলছিলাম, যে এবারের ধর্মঘটে আমরা বলেছি যে মূল ফোকাস হচ্ছে লেবার কোড। আমরা কেন বলেছি লেবার কোড? শ্রমিকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? রাইট টু অ্যাসোসিয়েশন, ওর সংগঠিত হওয়ার অধিকার। লেবার কোড আসলে পরে কি হবে? ওটা ট্রেড ইউনিয়ন করাটা ইটসেলফ একটা বানানো, রেজিস্টার করাই একটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। এখনো কিন্তু বেশ কঠিন। আসামে যে ট্রেড ইউনিয়নের অ্যাপ্লিকেশন করে তার বাড়িতে পুলিশ গিয়ে ভেরিফিকেশন করে। এবার তুমি বলো যে কয়জন শ্রমিকের বাড়িতে পুলিশ হচ্ছে যে জিপ নিয়ে গিয়ে বলে তুমি ভাই ট্রেড ইউনিয়ন করবে কিনা, তো পরিবার থেকে বলবে যে এসব ঝামেলার মধ্যে একটা হচ্ছে প্রথম যে ট্রেড ইউনিয়ন গঠন করার অধিকার। 2 নম্বর হচ্ছে যে তার কাজের ঘন্টা। আমি বললাম যে ওই অবাধ লুট, এখানে কাজের ঘন্টা বাড়ানোর প্রক্রিয়া, ক্লাসিক যে ব্যাখ্যা থাকে যে কাজের ঘন্টা বাড়ানোর প্রক্রিয়া আরো হচ্ছে সারপ্লাস বানিয়ে করার জন্য, অ্যাবসলিউট সারপ্লাসটা বাড়ানো। এবার কাজের ঘন্টা বাড়ানোর প্রক্রিয়াটা হচ্ছে যে এখানে একদম এক্সিকিউটিভদের উপরে ছেড়ে দিয়েছে। মানে এই সরকার চাইলে ও আইন টাইন বদলাতে হবে না, একটা নোটিফিকেশন করবে, করে হচ্ছে যে ও 8 থেকে 12 ঘন্টা করে দেবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে আমার এমপ্লয়মেন্টটা গ্যারান্টিড কিনা, এটা হচ্ছে শ্রমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে করে দিয়েছে সেটা হচ্ছে ফিক্সড টার্ম। ফিক্সড টার্ম মানে কি? তুমি কাজ করতে ঢুকবে এটা জেনে যে তুমি 3 মাসের জন্য কাজে ঢুকেছো। এবার যে 3 মাসের জন্য কাজে ঢুকেছে সে কি কোনোদিন ইউনিয়ন করতে পারে? ও তো জানে যে হচ্ছে যে 3 মাস পরে থাকবে যে আমার তো চলে যাবে, বলে দেবে যে আমার কাজ চলে যাবে। 4 নম্বর হচ্ছে যে এই সমস্ত কিছু পার করার জন্য শ্রমিক শ্রেণীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ধর্মঘট। এখানে বলে দিয়েছে যে হচ্ছে যে প্রায় হচ্ছে যে তুমি মানে আইনি প্রক্রিয়া ধর্মঘট করা মানে বেশ একটা কঠিন কাজ। ধর্মঘটের নোটিশ দেবে, তখন যদি একটা মিটিং ডেকে দেয়, মিটিং ডাকলে তুমি আর ধর্মঘট করতে পারবে না, ধর্মঘট তোমার বেআইনি হয়ে যাবে। বেআইনি ধর্মঘট হলে পরে যারা নাকি হচ্ছে ধর্মঘটের আহ্বায়ক অর্থাৎ যে অফিস বেয়ারার, তাদের সবার এগেনস্টে হচ্ছে যে আলাদা করে চার্জ হবে, এবং সেই সময় যদি মালিক লকআউট করে তাহলে সেই লকআউটটা আবার আইনি হবে। মানে এক ভয়ঙ্কর প্রক্রিয়া। এবং এটার সঙ্গে জুড়েছে হচ্ছে বিএনএস, ওই ভারত ন্যায় সংহিতা। সেখানে বলে দিয়েছে যে যে কোনো সংগঠিত আন্দোলন ও সংগঠিত ক্রাইমের অংশ, এবং এটা অলরেডি এটা কাজ করা শুরু করেছে ফৈজাবাদে, উত্তরপ্রদেশে। আমাদের ট্রেড ইউনিয়ন অর্গানাইজার, তাকে হচ্ছে যে সে লেবার ডিপার্টমেন্টে ডেপুটেশন দিতে গেছে, তাকে নন মেরেবল সেকশনে 21 দিন জেলে রেখে দিয়েছে। লেবার বিরাট অপরাধ আর কি এটা। জুড়ে দিচ্ছে এটার সঙ্গে হচ্ছে ইউপিএ কে, এই রকম পর্যায়ে কানেকশন আছে। হ্যাঁ, ফলে অর্গানাইজড লেবার মুভমেন্টকে ধ্বংস করে দাও, এইটা হচ্ছে যে এটার ফোকাস। ফলে লেবার কোড ফ্যাসিবাদের সরাসরি সম্পর্ক রয়েছে। ফলে মানে ভিত এটা। হ্যাঁ, ফলে 9 জুলাইয়ের ধর্মঘট আমি শুরুতে বলেছিলাম যেটা শ্রমিক শ্রেণী নিজেকে চেনার, একই সাথে রাষ্ট্রকেও এটা বলার যে তুমি যে পয়েন্টটা আসলে তোমার অবাধ লুটের হচ্ছে যে প্রক্রিয়া, সেটা আমরা বুঝেছি। এবং 9 জুলাই ধর্মঘট দিয়ে আমরা বলছি যে ভারতবর্ষে ইন্ডাস্ট্রি ভিত্তিক লড়াইয়ের নতুন যুগের সূচনা হোক। অর্থাৎ এখন কিন্তু লেবার কোড লাগু না হলেও ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্য সরকার শ্রম আইনগুলোকে নিজের সুবিধা মতো অ্যামেন্ড করে চলেছে। আমরা বলছি যে ওই আইন অ্যামেন্ড করার পরে ফ্যাক্টরিতে লাগু করতে আসলে ফ্যাক্টরিতে ধর্মঘট শুরু হবে। অর্থাৎ একটা লং স্ট্রাগল, ওই যে লং পারসিস্টেন্ট ওদের অ্যাটাক, তার বিরুদ্ধে আমাদের লং স্ট্রাগলের নতুন করে শুরু হওয়ার প্রক্রিয়া হচ্ছে 9 জুলাইয়ের ধর্মঘট। একটা জমিতেও, একটা ইঞ্চিতেও, একটা ফ্যাক্টরিতেও, একটা শিল্পক্ষেত্রেও, একটা অসংগঠিত ক্ষেত্রেও আমরা প্রতিরোধ ছাড়া একটা কিছু মেনে নেব না। যে সংকটে পুঁজিবাদ আছে সেটা থেকে ওকে বের হতে দেওয়ার যত গলি আছে সব গলিতে আমরা দাঁড়িয়ে থাকার চেষ্টা করে যাব। 9 জুলাইয়ের ধর্মঘট এই পরিপ্রেক্ষিতে তুমি বলতে পারো। তার মানে হলো যে একদিকে হচ্ছে সেই, আমি এটাকে শেষ করবো এইটা বললে যে
একদিকে ওরা মানে শাসক তারা চাইছে নয়া ভারতের নামে এরকম কিছু করতে, যাতে এই দেশের মানুষ, খেটে খাওয়া মানুষ এতদিন পরিশ্রম করে লড়াই করে ঘাম জড়িয়ে রক্ত জড়িয়ে যেটুকু অর্জন করতে পেরেছিল সেটা ভেঙে দিয়েই ওদের নয়া ভারত। আর আমাদের এইদিকে শ্রমিক শ্রেণীর মানুষের তার চোখেও একটা নয়া ভারত আছে, যেটা এই 9 তারিখ শুরু হবে। যে ওটা করতে গেলে আমরাও মানে কোনো ফাঁকা রাস্তা হবে না। যা তুমি শুধু পুরনোকে রক্ষা নয়, সংকটগ্রস্ত পুঁজিবাদ থেকে সেটা নতুন ভারতে উত্তরণের প্রক্রিয়ার অংশ হিসেবেই আমাকে 9 জুলাইকে দেখতে হবে। সেটাই বোধহয় সঠিক অর্থে সেই ট্রু লেফট অল্টারনেটিভ। রাইট। ঠিক আছে সুদীপ, আজকে আমরা এখানেই আলোচনা শেষ করছি। 9 তারিখ তোমার সঙ্গে আমরাও থাকবো। ঠিক, ধন্যবাদ অনেক।